আইফোন 14 প্রো ভালো হবে নাকি আইফোন 15 ভালো হবে এবং কিস্তিতে ফোন কিনলে সুবিধা অসুবিধা কোথায় আছে? বাংলাদেশে যেসব পুরাতন ফোনগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে, এগুলো আদৌ অরিজিনাল ফোন কিনা, এছাড়া আরো বেশ কিছু প্রশ্ন আছে। আমি আজকের ভিডিওটা হয়তো বা একটু লম্বা করে ফেলতে পারি, কারণ এমন এমন প্রশ্ন আছে সবগুলোই মনে হচ্ছিল রেখে দিই, তবে তারপরেও কিছু কিছু রেখে দিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো অলরেডি বুঝা ফেলছেন প্রশ্নোত্তর পর্ব হচ্ছে, আর আমি শেখ মাসুদ রানা আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হলো আমাদের বিপ্লব ভাইয়ের। উনি বলছে যে ভাই, কিস্তিতে ফোন নেওয়ার সুবিধা অসুবিধা জানতে চাই, একটু সহজ করে বলে দিয়েন ভাইয়া। নাটোর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সান ভাইয়া। কিস্তিতে ফোন কেনার একদম রিয়েল লাইফ গাইড ভিডিও বানিয়েছি, মার্কেটে যেয়ে দোকানদারদের সাথে কথা বলে, চাইলে সেটা একটু বিস্তারিত দেখে নিতে পারেন। তবে তারপরে একটু শর্ট করে বলি, কিস্তিতে ফোন কিনলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। তবে একদম সুবিধার কথা আগে বলি, কারণ কি দেখেন, এই যে দুনিয়া বর্তমানে কেউ কাউরে টাকা দিয়ে বিপদে আপদে হেল্প করে না, রেগুলার মান্থলি একটা ইনকাম আছে। সেই অবস্থায় যদি আপনি একটা ফোন কিনতে চান কারোর কাছে ধার দেনা না করে, তাহলে অবশ্যই কিস্তিতে আপনি ফোন কিনতে পারেন। কারণ কিস্তিতে ফোন কিনতে গেলে দেশের বর্তমানে যে কোনো ব্র্যান্ডের শোরুমে গেলে 10-15 মিনিটের মধ্যে আপনাকে যে কোনো মডেলের ফোন দিয়ে দিবে। তবে অসুবিধার ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হলো, এই যে কিস্তিতে ফোন কিনতেছেন তার জন্য তাদের লাভের পরিমাণ একটু বেশি দিতে হয়। এইটা যদি একটু কম হইতো তাহলে আমি বলবো যে কিস্তিটা বাংলাদেশের মানুষের জন্য ফোন কেনার ক্ষেত্রে উপকারী হইতো। তবে এখনো পর্যন্ত সুবিধা অসুবিধা মূলত এই আমার কাছে লেগেছে। এবং আজকের দ্বিতীয় প্রশ্ন দেখতেছি অঙ্কুশ ভাই করেছেন। উনি বলছে যে ভাই, আপনার জীবনে প্রথম ফোন কোনটা ছিল? আমার জীবনের প্রথম ফোন ছিল বেনকিউর একটা মডেল, এক্সাক্ট মডেল আমার এখন মনে পড়তেছে না, তবে স্ক্রিনের ছবিটা আমি যদি খুঁজে পাই তাহলে দিব। এই ফোনটা ওই সময় বেশ জনপ্রিয় ছিল, বিশেষ করে ক্যামেরা ছিল পিছনে, ফোনটার উপরে কিছু বাটন ছিল, মিউজিক পজ প্লে করার জন্য, এফএম শোনা যাইতো, গান টান শোনা যাইতো। আমি মনে হয় কিনছিলাম 5000 টাকা বা 5500 টাকা দিয়ে। যারা ওই সময় ফোন কিনছেন বেসিক ফোন, তারা হয়তো বা জানতে পারেন। এই ফোনটার কথা আমি কখনোই ভুলবো না, আমার লাইফের অন্যতম একটা মোমেন্ট। আমি ওইটা অনেক কাহিনী করে কিনছিলাম বাড়ির থেকে জোর করে। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছি নাহিদ ভাই প্রশ্ন করেছেন, ধরুন আপনি একজন সাধারণ নিম্নবিত্ত ঘরের ছেলে, এখন আপনার কাছে 15000 টাকা আছে, 2026-এ আপনি কোন মোবাইলটা কিনবেন এবং কেন? এই মুহূর্তে যদি আমি বলি, দেশের মার্কেটের অবস্থা ভালো না। 10-12 হাজার টাকার ফোনগুলো এখন 15,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখন 15,000 টাকা দিয়ে যদি এই মুহূর্তে আমার ফোন কেনার কথা বলেন, তাহলে আমি বলবো যে আমি আরো 1,500 টাকা বাড়াইয়া X6C অনারের এই ফোনটা কিনতাম বর্তমানে 15-16 হাজার টাকায়। এটা ভালো একটা ফোন। আর আমার ফোনের ইউজার এক্সপিরিয়েন্স আপনি আসলে কোন পার্সপেক্টিভ থেকে কোথা থেকে বলছেন তা আমি জানি না, তো ওই উত্তরটা আমি আসলে সঠিকভাবে দিতে পারতেছি না আর কি। চতুর্থ প্রশ্ন আমাদের আছে রেজাউর রহমান ভাই প্রশ্ন করেছেন, S26 কম্প্যাক্ট সাইজের একটা রিভিউ চাই, কোনো ইউটিউবার দেখলাম না এটা নিয়ে আলোচনা করতে, সবাই শুধু আলট্রা ফোন নিয়ে মাতামাতি করে, সবসময় ফোনে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে ব্যাটারির কোনো ক্ষতি হবে কিনা? প্রথমত S26 নিয়ে অত বেশি কেউ আসলে আলাপ করে না, কারণ সবাই আলট্রা সিরিজের ফোন নিয়ে জানতে চায়। তবে আমার মতো, এবং আপনি যেহেতু এই কমেন্ট করছেন, আমি শিওর যে আপনিও ছোট ফোন পছন্দ করেন, তো আমি দেখবেন যে সবসময় ছোট ফোনগুলোর প্রেফার করি বা অনেক ভিডিও এটা নিয়ে বানাই। তো S26 নিয়ে আমি দ্রুত একটা ভিডিও বানানোর চেষ্টা করব, এটা আমি এখনো হাতে পাইনি, হাতে পাইলে করব। আর পাওয়ার ব্যাংক দিয়ে ফোনে চার্জ করলে কোনো প্রবলেম হয় না, ব্যাটারিতেও প্রবলেম হবে না। ট্রাই করবেন যে ভালো সার্টিফাইড পাওয়ার ব্যাংক কিনতে, যেগুলো মোটামুটি দেশে অফিসিয়াল ওয়ারেন্টি আছে। পাওয়ার ব্যাংক বাইং গাইডের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন আর কি। তারপরে আমি দেখতে পাচ্ছি ইয়াকুব ব্লগ ভাই প্রশ্ন করেছেন, 14 প্রো ভালো হবে নাকি আইফোন 15 ভালো হবে? কন্টেন্ট মেকিং এর জন্য কোনটা জানাবেন? দেখেন, আপনি যদি সিনেম্যাটিক মুডের ভিডিও করতে চান, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে স্ট্যাটিক ভাবে, তাহলে 14 প্রোটা ভালো হবে। আর নরমাল ভিডিওগ্রাফির ক্ষেত্রে 15টা বেটার হবে। তবে ওভারঅল যদি কম্পেয়ার করে বলি, তাহলে 14 প্রোটা বেটার হবে। বাট 14 প্রোতে যে প্রবলেম, 15 এর মতো বেস্ট ব্যাটারি ব্যাকআপ আপনাকে প্রোভাইড করবে না। আর যেহেতু আপনি বলছেন কন্টেন্ট মেকিং এর জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই আমি 14 প্রোটাকেই সাজেস্ট করব। তারপরে চলে যাই, আমাদের মাহিন ইসলাম ভাই প্রশ্ন করেছেন, পিক্সেল 8 ভার্সেস S23F এর মধ্যে ভিডিওর জন্য, ওভারঅল ক্যামেরার জন্য কোনটি ভালো হবে? আমি আপনাকে বলবো যে বাজেটে আপনি এই ফোন কিনতে চাচ্ছেন, এর মধ্যে থেকে কোনোটাই আপনি কিনেন না, গ্যালাক্সি S23 ফোনটা কেনেন। ওইটা বেটার ডিল, ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, মানে সিমিলার বাজেটে আপনি কিনতে পারবেন। এরপরে চলে যাই, ওনার নামটা হয়তো বা রানা, উনি আরো অনেকগুলো কমেন্ট করছেন, তার মধ্যে থেকে এটা আমি পিক করছি। ভাই, আপনি কোন বিভাগের ছাত্র ছিলেন? জাস্ট আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম। দোয়া করেন ভাই, এসএসসি পরীক্ষার্থী, শুধু আপনার ভিডিও দেখি চাঁদপুর থেকে। সো ভাই, থ্যাংক ইউ সো মাচ চাঁদপুর থেকে দেখার জন্য, ভিডিও দেখার জন্য। আমি দেখছি আপনি আমার ভিডিওতে অনেক কমেন্টও করেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এবং একদম শেষে এসে আর্টসের স্টুডেন্ট হয়ে গিয়েছিলাম, এবং সামনে আপনার পরীক্ষা, আপনার জন্য দোয়া রইল। এসএসসি আর এইচএসসি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এরপরে আপনি তো বড় হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন কোনটা আপনার কি করা উচিত, বাট এই মুহূর্তে আপনার শুধু পড়াশোনার প্রতি ফোকাস রাখা উচিত। তারপরে চলে যাই, মিতু আব্দুল্লাহ ভাই প্রশ্ন করছে, ভাই আমি স্টুডেন্ট, খুব কষ্ট করে 30,000 টাকা জমিয়েছি, আমি কি আইফোন নিতে পারি? দয়া করে আমাকে একটু জানাবেন, আপনার সবগুলো ভিডিও আমি রেগুলার দেখি। এই প্রশ্নটা রাখার কারণ হইলো ওনাকে এই ফোনটা সাজেস্ট করার জন্য না। দেখেন, উনি যেটা বলছেন যে আমি স্টুডেন্ট মানুষ, খুব কষ্ট করে 30,000 টাকা গুছিয়েছি। গত 1 বছর আগে আমার মনে পড়ে, আমার যশোর থেকে এক ভাই, উনি
টিউশনি করিয়ে 30,000 টাকা ম্যানেজ করে আইফোন 11 কিনছিল। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন এরকম, আইফোনকে ভাবেন এইটা কি না জানি একটা জিনিস, এটা কিনলেই মনে হয় জীবন সার্থক হয়ে যাবে, কিনলে হয়তো সোশ্যাল স্ট্যাটাস বাইরে যাবে, ফোনটার এক্সপিরিয়েন্স না জানি কেমন হবে, এবং এই জন্য আপনারা কষ্ট করে টাকা জমিয়ে অল্প টাকার মধ্যে আইফোন পুরাতন মডেলগুলো কেনেন যেগুলো এক্সপিরিয়েন্স ভালো হয় না। তো বর্তমান সময়ে 30,000 টাকা দিয়ে কষ্ট করে গুছিয়ে যদি আপনি ফোন কিনতে চান তাহলে আইফোন 12 কিনেন না, শিওর যে এইটা আপনার মেইন ফোন। তো মেইন ফোন হইলে 12 এর ব্যাটারি ব্যাকআপ আপনি প্রথমত ভালো পাবেন না, ক্যামেরার এক্সপিরিয়েন্স ওরকম ভালো নাই, এই বাজেটে আপনার এই ফোনটা কেনা উচিত না। যদি সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান তাহলে নিতে পারেন। এর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি মারুফ জিসান ভাই প্রশ্ন করছেন, ভাই আপনি হয়তো আপনার কোন একটা ভিডিওতে একবার বলেছিলেন যে আপনি প্রবাসে থাকতেন, প্রবাস থেকে ফিরে আসার কারণটা কি ছিল, মানে জানার আগ্রহ থেকে বললাম আর কি। আর ভাই আপনি ঢাকার কোথায় থাকেন? সো থ্যাংক ইউ সো মাচ ভাই সাপোর্ট করার জন্য, ভিডিও রেগুলার দেখার জন্য। আমি ঢাকার রামপুরাতে থাকি, আর আমি একসময় প্রবাসে ছিলাম। 2014 সালে আমি বিদেশে গেছিলাম, প্রায় 18 আগে চলে আসছিলাম। বিদেশে থাকছি, অনেক ভালো লাইফস্টাইল, অনেক টাকা ইনকামও করা যায়, তবে অনেক কষ্ট করতে হয়। তবে আমার সব থেকে যে জিনিসটা খারাপ লাগতো সেটা হলো বিদেশ মানে হইলো পরের দেশ, ওখানে কোনো কিছুতেই স্বাধীনতা পাওয়া যাইতো না। লেটস সে আমি কোনো একটা জায়গা থেকে রাত 2টা-3টার সময় আসতেছি, পুলিশে ধরতেছে, উল্টাপাল্টা বলতেছে তাদের ভাষায়, আমি ইংলিশ বলতেছি ঠিক মতো বুঝতেছে না, বা তাদের ভাষায় বললে আমাকে গুরুত্ব দিচ্ছে না ঠিক মতো, কারোর সাথে একটু গ্যাঞ্জাম হইলো, কোনো কিছু একটু ঝামেলা হইলো, কোনো জায়গায় একটু কেনাকাটা করতে গেলে, একটু বার্গেনিং করতে গেলাম, আমাকে এমন ভাবে ট্রিট করে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি টাকা পয়সা দিয়ে কি করব, যতদিন বাঁচবো আমার ভালোভাবে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। আর তারপর আর একটা ব্যাপার ছিল পরিবার রেখে দূরে থাকা। তবে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, কেউ বিদেশ যে সফলতা মনে করে, আমি পার্সোনালি ওইটা সফলতা হিসেবে দেখিনি। দেশে এসে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এবং এরপরে আমি দেখতে পাচ্ছি তাহমিদ জামান ইয়ামিন ভাই প্রশ্ন করেছেন যে ভাই গ্যালাক্সি ফ্লিপ 6 এর এক্সপিরিয়েন্স কেমন, আমি কি স্যামসাং এ থাকতেছি নাকি আইফোনে সুইচ করব? তো আপনারা জানেন যে আমি এই যে গ্যালাক্সি ফ্লিপ 6 ফোন দিয়ে আমার ডে উইথের ভিডিও বা আউটডোরের ভিডিও টিডিও করি, অনেকদিন ধরে এটা আমার ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহার করতেছি, এবং বেশ কিছুদিন আগে বলছিলাম যে আমি আইফোনে শিফট হয়ে যাব। তবে তারপরেও আমার কাছে মনে হচ্ছে না যে আমি আইফোন কিনে ওরকম স্যাটিসফাইং থাকতে পারবো, বিশেষ করে স্যামসাং এর যেসব জায়গায় আমি আসলে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি। তো এখনো পর্যন্ত মনে স্থির করছি যে আইফোনে শিফট হব, বাট ফাইনাল ডিসিশন নিইনি। আরো লম্বা সময় ধরে স্যামসাং এ থাকবো, তারপরে স্যামসাং এর যদি অন্য কোনো অপশন পাই, বিশেষ করে S26 সিরিজ একটু চালাবো, চালানোর পরে যদি ঠিকঠাক মনে না হয় তাহলে আইফোনে চলে যাবো আর কি। তো এরপর আমি দেখতে পাচ্ছি এমডি মাহমুদুল হাসান বাবু ভাই প্রশ্ন করেছেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক বড়। তবে ওনার কথা যেটা সেটা হলো যে ভাই এই প্রশ্নগুলো অনেকেই করে, কেউ উত্তর দেয় না। এত এত পুরাতন ফোন আসে, এই ফোনগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এবং এটা আদৌ অরিজিনাল ফোন নাকি? কারণ কি আইফোন 11 এর উদাহরণ দিছে যে এত এত আইফোন 11 বাংলাদেশে আছে যেটা হয়তো অ্যাপেলও বানায়নি। তো এগুলো আসলে কোথা থেকে আসে? তো ওনার কথা হলো যে এগুলো কপি কিনা। দেখেন এখানে অনেক বড় একটা মার্কেটের একটা মিথ আছে, অনেক কিছু বোঝার আছে, জানার আছে, অনেক কিছু হয়তো আমি বলতেও পারবো না। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে যেসব ফোনগুলো আসে এই ফোনগুলো মোস্টলি দেখা যায় যে রিফারবিশড হয়ে আসে, ইউজড ফোন, মানে বিভিন্ন দেশ থেকে ইউজড ফোনগুলো তারা আসলে এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ করার পরে ওই ফোনগুলো কোম্পানির কাছে দেয়, ওই কোম্পানিগুলো আবার এই ফোনগুলো একসাথে স্টক করে ওগুলোকে সেল করে দেয় বিভিন্ন কোম্পানির কাছে। থার্ড পার্টি বিভিন্ন কোম্পানি আছে বড় বড়, তারা কিনে এই পুরাতন ফোনগুলো, কিনে তারা বিভিন্ন গ্রেডিং করে, একটু ভালো, একটু খারাপ, নষ্ট, যেগুলোতে কোনো কিছু ডিস্টার্ব আছে, লাইক স্ক্র্যাচ আছে, বডি চেঞ্জ করে ফেললো, ব্যাটারি চেঞ্জ করলো, ঠিকঠাক করে বিভিন্ন লোয়ার গ্রেডের কান্ট্রিগুলোতে পাঠায়। এবং এইগুলো বিভিন্ন দেশে হয়ে থাকে, যেমন দুবাইতে অ্যাসেম্বলি হয়ে থাকে, চায়নাতে হয়ে থাকে। এখন চায়নার গ্রেড একরকম, দুবাইয়ের গ্রেড একরকম, যে কোনো দেখবেন যে চাইনিজ ফোনগুলো একটু দাম কম। সো এইগুলো আসলে ক্যাটাগরি আছে, যে কারণে পুরাতন ফোন কিনতে গেলে সবসময় আপনাদেরকে একটু ট্রাস্টেড জায়গা থেকে কিনতে হবে। যত কম পুরাতন ফোন কেনা যায় ততই ভালো। তবে ফোনগুলো যে কপি হয় বা নকল হয় তা কিন্তু নয়, আইফোনের নকল হওয়া সম্ভব না। এরপরে দিন ইসলাম ভাই প্রশ্ন করেছেন, ভাই ইউটিউবে ভিডিও বানানোর আগে আপনি কি করতেন, ইনকাম কেমন ছিল, বা অন্য কোনো কাজ করতেন কিনা? অবশ্যই ইউটিউব ভিডিও বানানোর আগে আমি চাকরি করতাম, কাজ করতাম, ভালোই ইনকাম করতাম। তারপরে ওই চাকরি করা অবস্থায় 1-1.5 বছর মানে আমি ফুল টাইম চাকরি করি, ফুল টাইম কন্টেন্ট বানাই, অনেক কষ্ট করছি। এবং ফাইনালি এসে যখন মনে হইলো যে না ইউটিউব থেকে সার্ভাইভ করতে পারবো, চাকরি না করলেও চলবে, তারপরে চাকরি ছেড়ে দিছি। গত 1-1.5 বছর হইলো আমি চাকরি ছেড়ে দিছি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চাকরি করতাম, এবং যদি আপনি কন্টেন্ট বানাইতে চান বা যে কেউ কন্টেন্ট বানাইতে চান, আমি বলবো যে একবারে কাজকর্ম ছাইড়া আইসেন না, এখানে টাকা ইনকাম করা অনেক কঠিন। আপনি শুরু করেন, শুরু করে যেদিন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আমার পর্যাপ্ত টাকা ইনকাম হচ্ছে, তারপরে কাজ ছাইড়া দিবেন। তো এরপরে চলে যায় এমডি নাইম ভাই প্রশ্ন করেছেন যে নাথিং ফোন 3A Pro ভালো হবে নাকি S24 FE ভালো হবে? একদম নিশ্চিন্তে আপনি গ্যালাক্সি S24 FE কেনেন, মোস্ট অফ দ্য জায়গায় ভালো হবে। এরপরে সর্বশেষ আমাদের সবুজ মুস্তাফিজ ভাই প্রশ্ন করেছেন, ওনার এটা মূলত প্রশ্ন না, উনি বলছে যে আমি প্রশ্ন করতে চাই না, আমি চাই আপনি আমাদেরকে আরো ভালো ইনফরমেটিভ ভিডিও দিন। সো থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই, আপনি আমার ভিডিও রেগুলার দেখেন এবং আরো অনেক কমেন্ট করেন, আমি দেখি। এবং আপনারা যারাই কমেন্ট করেন, সব কমেন্ট সব জায়গা থেকে আমি দেখার চেষ্টা করি। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাপোর্টের কারণে আসলে আমি রেগুলার কন্টেন্ট বানাই যাইতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আর এই পর্যন্ত ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।